হাড় হিম করা কিছু ভৌতিক গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন, দ্য স্টোরি অফ ডেমনস। আজ আপনাদের জন্য আমরা যে হাড় হিম করা গল্পটি উপস্থিত করতে চলেছি তার নাম রাতের হাসপাতাল। কলমে প্রদীপ্ত ভট্টাচার্য। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভৌতিক নিবেদনটি। ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস। এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপটাপ গায়ে মাখতাম। রমেশ সুরেলা কণ্ঠে গান গাইতেই আরম্ভ করছিল, বলতে বলতে শুরু হলো এই সময়ের বৃষ্টি। পূজার দু চোখ বেয়ে নেমে এলো অভিমানের বৃষ্টি। এভাবেই গান গেয়ে প্রেমিকার মান ভঞ্জনে সিদ্ধহস্ত রমেশ। পূজার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিল রমেশ। এক দৃঢ় প্রেমের আলিঙ্গনে আবদ্ধ হলো ওরা দুজন, রমেশ আর পূজা। ওরা একে অপরকে মন দিয়েছিল অনেক দিন আগেই। তারপর চলে ফোন আলাপ, ধীরে ধীরে মেসেজের মাধ্যমে শুরু হয় বার্তালাপ। প্রেমের দুর্গম পথে শত বাধা বিপত্তি উপেক্ষা করে হাতে হাত রেখে হেঁটে চলেছে ওরা। এ প্রেমের ভবিষ্যৎ অন্ধকার, তবুও অনিশ্চিত সুখপ্রাপ্তির আশায় ওরা অপেক্ষারত। শহরের পুরনো হাসপাতালের বিল্ডিংটি আজ 10 বছর হলো পড়ে আছে। কোনো এক বিশেষ কারণে হাসপাতালের সমস্ত কাজকর্ম স্থানান্তরিত করা হয় অনতি দূরেই গড়ে ওঠা নতুন বিল্ডিংয়ে। তবে সাত তাড়াতাড়ি পুরনো হাসপাতালটা বন্ধ করার কারণটা এলাকাবাসীর কাছে খুব অবাক করা বিষয়। কানাঘুষা অবশ্য শোনা যায় কোনো এক অজানা কারণবশত মারাত্মক বিষক্রিয়া ছড়িয়ে পড়েছিল ওই হাসপাতালে। হাসপাতালটি এখন ভগ্নপ্রায়, একটা পোড়ো বাড়ির মতোই অবস্থান করছে শহরের একেবারে শেষ প্রান্তে। দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাতের বেলায় ভুলেও কেউ ওই চত্বর মারায় না। ওই যে বলে না, ভূতের ভয় মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু পুরনো হাসপাতালটিকে কেন্দ্র করে গজে ওঠা ভূতের ভয় যে একেবারেই অযৌক্তিক, এটাও ঠিক নয়। কিছু মাস আগেই কলকাতা থেকে আগত দুজন যুবক নিজেদের পরিচয় দিয়েছিলেন সত্য সন্ধানী হিসেবে। এলাকার মানুষের বারণ উপেক্ষা করেই নৈশ অভিযানে গিয়েছিল ওরা, আর ফেরেনি। দুদিন পর এলাকার মানুষ ভিড় করেছিল হাসপাতালের সামনে, কিন্তু কারোর সাহস হয়নি ভিতরে যাবার। কিছুক্ষণ পরে উপর থেকে কিছু একটা মাটিতে পড়ার শব্দ শোনা যায়। উপস্থিত সকলেরই দৃষ্টি আকর্ষণ করে কাপড়ে মোড়ানো এক দলা মাংসপিণ্ড। কাপড়ের টুকরোটি ছিল ওই দুইজনের জামার ছেঁড়া অংশ বিশেষ। দাবানলের আগুনের মতোই ছড়িয়ে পড়ে খবরটি। খবরের কাগজ, মিডিয়ার আনাগোনা শুরু হয় জায়গাটাতে। অল্প কিছুদিনের মধ্যেই জায়গাটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম ভৌতিক স্থানের তকমাও পেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিনের মধ্যেই বিপুলভাবে বিস্তার লাভ করে ওই পুরনো হাসপাতালের ভয়ানক কার্যকলাপের কথা। এতদিন যে জায়গাটার নাম কেউ জানতো না, আজ সেই অঞ্চলটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারের তৎপরতায় প্যারানর্মাল বিশেষজ্ঞদের একটি টিম প্রেরণ করা হয় ওই হাসপাতালের ভিতরে। অভিযান শেষ করে ফিরে আসে মাত্র একজন,
তার মুখে ছিল এক অজানা আতঙ্কের ছাপ। চোখ দুটো রক্তশূন্য, সারা শরীরে গভীর ক্ষতচিহ্ন, এবং নিথর দেহটি অর্ধবিভক্ত অবস্থায় পড়েছিল হাসপাতালের পিছনের জঙ্গলটাতে। আলিঙ্গনরত অবস্থায় পূজা দেখতে পায় হাসপাতালের দোতলার জানালাটা দিয়ে কেউ একজন এক দৃষ্টে তাকিয়ে আছে। আতঙ্কে শিউরে ওঠে পূজা। মেয়েটির বয়স খুব বেশি হলে 10 বছর। মুখটা অস্বাভাবিকভাবেই শ্বেতবর্ণ, নিকষ কালো রঙের অক্ষিকোঠর দুটো যেন গভীর খাঁদের বিদ্যমান। মেয়েটার মুখের নিষ্ঠুর হাসিটা যেন প্রাণটাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসার চেষ্টা করছিল। তারপর পূজার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান যখন ফেরে, সে নিজেকে আবিষ্কার করেছিল হাসপাতালের বেডে। পরিবারের আত্মীয়দের পাশে সেদিন দাঁড়িয়েছিল রমেশও। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল পূজার কাছে। পরপর 2 বার রমেশকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল পূজারি বাড়ি থেকে। 2 পরিবারের অসম সামাজিক পদমর্যাদাই ছিল ওদের প্রেমের কাঁটা। সেই জন্যই ওরা নিভৃত্তে দেখা করতে গিয়েছিল ওই পুরনো হাসপাতালের সামনে। আর তারপরেই যত বিপত্তি। দণ্ডায়মান রমেশের মনে তখনও আতঙ্কের ছাপ। পূজা অজ্ঞান হয়ে পড়ে যেতেই রমেশ প্রচণ্ড ভয় পেয়ে যায়। কোনো মতে ওকে পাঁজা কোলা করে পৌঁছায় হাসপাতালে। এক বন্ধুর মাধ্যমেই বাড়িতে খবর পাঠালে ছুটে আসেন পূজার আত্মীয় স্বজন। রমেশ দোষারোপ করতে থাকে নিজেকে। আজ ওর জন্যই পূজার এই অবস্থা। ওই তো ডেকেছিল পূজাকে হাসপাতালের সামনে। আসলে পূজা খুবই ভীতু প্রকৃতির একটি মেয়ে। রমেশ ওকে জোর করে টেনে এনেছিল এই ভুতুরে জায়গাটাতে। পাপবোধে দগ্ধ হতে থাকে রমেশ। 2 দিন হয়ে গেল জ্ঞান ফেরেনি পূজার। হাসপাতালে কর্মরত এক পরিচিতের মাধ্যমে খবর পেয়েছিল পূজার অবস্থা সত্যি আশঙ্কাজনক। কথাটা শুনে মনের দিক থেকে একেবারে ভেঙে পড়ে রমেশ। বিমর্ষ চিত্তে জানলার আকশি ধরে দাঁড়িয়েছিল রমেশ। পূজার হাসি মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল এবং নিজের অজান্তেই 2 চোখও ভিজে যাচ্ছিল জলে। রমেশ, এই রমেশ, আই লাভ ইউ। পূজার গলাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রমেশ কল্পনার জগৎ থেকে ফেরে বাস্তবে। কেউ কোথাও নেই, এ তার মনের ভুল। আবার কিছুক্ষণ পর শোনা যায় ওই একই কণ্ঠস্বর, তবে এবারে কণ্ঠের মধ্যে কিছুটা আতঙ্কের হাতছানি। রমেশ, আমাকে বাঁচাও, ওরা মারতে আসছে। রমেশ, আমাকে বাঁচাও। রমেশ। ক্রমাগত কানে আসতে থাকে পূজার গলার স্বর। আর সহ্য হচ্ছে না রমেশের। পূজাকে যে করেই হোক বাঁচাতে হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়ে রমেশ। খুব দ্রুত একটি ছায়া মূর্তির সামনে থেকে এগিয়ে যায়। কোনো কিছু চিন্তা না করেই উদ্ভ্রান্তের মতো সেই ছায়ামূর্তির পিছু নেয় রমেশ। যা ঘটে চলেছে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে। দম দেয়া পুতুলের মতো ছুটে চলেছে রমেশ। ছায়ামূর্তি কিছুদিন এগিয়ে যায়, রমেশ তার পিছু নেয়। আবার ছায়ামূর্তি এগোয় সামনের দিকে। কিছুতেই যেন হাতের নাগালের মধ্যে আসছে না। রমেশও নাছোড় বাঁধা। স্বপ্নের ঘোর কাটে অন্ধকারে পায়ে হোঁচট খেয়ে। সামনে ওই ভুতুরে হাসপাতালটি দাঁড়িয়ে আছে।
ঠিক আগের মতো। সময়ের আন্দাজ পাওয়া খুব দুষ্কর। চারিদিক অন্ধকার, ঝিঝি পোকার ডাকে কান ঝালাপালা। মনের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে পায়ের সামনে থেকে কুড়িয়ে নেওয়া ইটের টুকরোগুলোকে হাসপাতালের দিকে ছুটতে থাকে রমেশ। হঠাৎই কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। রমেশ পাগলের মতো হাসতে থাকে। আয় আয় আয়, কে ভয় দেখাবি, আয় সামনে আয়। আয়, কে ভয় দেখাবি, আয় সামনে আয়। কোনো উত্তর নেই। রমেশ আবার চেঁচিয়ে ওঠে। আয়, কে ভয় দেখাবি, আয় সামনে আয়। কিছুক্ষণ পর শোনা যায় কান্নার শব্দটি। কণ্ঠটি কোনো মহিলার, ভেসে আসছে হাসপাতালের ভিতর থেকে। রমেশ থমকে যায়। রমেশ পাগলের মতো চারিদিকে ছুটোছুটি করতে থাকে। হাসপাতালের প্রবেশের পথ যদি একটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু অন্ধকারে বিশেষ কিচ্ছু পরিলক্ষিত হচ্ছে না। ক্লবসেবলের গেটে আওয়াজ হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু সেই দরজাটি এখনো আবিষ্কার করতে পারেনি রমেশ। অনেক খোঁজাখুঁজির পর অস্পষ্ট একটা বস্তুকে কম্পনরত অবস্থায় দেখতে পায় ও। ওইটাই বোধহয় প্রবেশ পথ। হ্যাঁ, ওর আন্দাজই ঠিক। এক টানে খুলে যায় দরজাটা। হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে রমেশ। স্বভাবতই ভিতরের অন্ধকারের গাঢ়ত্ব বাইরের অন্ধকারের থেকে বহু গুণ বেশি। প্রেমিকার নাম ধরে ডাকতে ডাকতে কোনো মতে এগিয়ে চলে রমেশ। আচমকা রমেশের হাতটা আটকা পড়ে অন্য হাতে। সারা শরীরে আতঙ্কের শিহরণ খেলে যায় রমেশের। হিমশীতল স্পর্শে কেঁপে ওঠে রমেশের শরীর। মুখ দিয়ে নির্গত শব্দের প্রাবল্য এতটাই কম যে তার নিজের কানেই পৌঁছায় না। গলা শুকিয়ে এসেছে ওর। ভরসাবাণী শোনা যায় অন্ধকার থেকে। ভয় পেও না, আমি পূজা। তুমি এত দেরি করলে কেন? আমি কতক্ষণ ধরে তোমার পথ চেয়ে বসে রয়েছি জানো? রমেশ নিশ্চুপ। চেষ্টা করেও মুখ দিয়ে এখন একটা শব্দও ওর বেরোচ্ছে না। রমেশের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কেউ। রমেশও ছুটে চলেছে পিছন পিছন। পিছন থেকে একটা বিকট আওয়াজ ভেসে আসে। আটকে ওঠে রমেশ। ভয় পেও না, আমাদের মন শক্ত করতে হবে। এরকম অনেক শব্দ তুমি শুনবে, কিন্তু দাঁড়ালে তো চলবে না। দাঁড়ালে আর রক্ষে নেই। সম্পূর্ণরূপে বশীভূত রমেশ নারী কণ্ঠের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে থাকে। একটা বিকট পচা গন্ধ ওর নাকে আসতেই গাটা প্রচণ্ডভাবে গুলি উঠল। এবার হয়তো নারী ভুঁড়ি শরীর থেকে বেরিয়ে আসবার উপক্রম হবে। দূরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ঘরের সামনে যেতেই সে এক অবর্ণনীয় ভয়ঙ্কর দৃশ্য। ঘর ভর্তি রোগী সমস্বরে চিৎকার করছে। তাদের মধ্যে কতকগুলি শিশুও রয়েছে। কোনো কারণে বিষক্রিয়া ঘটেছে ওদের শরীরে। অনেকেই রক্ত বমি করা শুরু করেছে ইতিমধ্যে। তাজা রক্তস্রোতে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। ভয়ঙ্কর দৃশ্যটি দেখে মাটিতে লুটিয়ে পড়ে রমেশ। শব্দ হয় বেশ জোরে। ঘরে উপস্থিত সকলের দৃষ্টি গিয়ে পড়ে রমেশের উপর। কি বিভৎস চেহারা! সবার শরীরেই একাধিক গভীর ক্ষতচিহ্ন। হাড় হিম করা দৃষ্টি দিচ্ছে রমেশের দিকে। রমেশ ঘষ্টাতে ঘষ্টাতে পিছোতে থাকে। কিছু দূর গিয়েই বাধাপ্রাপ্ত হয় ও। মুখ তুলতেই আর একটা বিভৎস চেহারা। সম্পূর্ণ শ্বেতবর্ণ, মুখে অজস্র ক্ষতচিহ্ন।
চক্ষুবিহীন এক নারী মূর্তি অবিকল পূজার গলা নকল করে বলছে, রমেশ, ভয় পেও না, আমি তো আছি। আর কিছুক্ষণ পরেই চিরমুক্তি। এদিকে ওই রোগীর বেশধারী পিশাচগুলো এগিয়ে আসছে রমেশের দিকে। চিৎকার করে রমেশ কেঁদে ওঠে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। একটা গগন বিদারী অট্টহাস্য চুপ করিয়ে দেয় রমেশকে। ওরা সবাই একসাথে চেঁচিয়ে ওঠে, আমরাও সেদিন বাঁচতে চেয়েছিলাম, কেউ আসেনি আমাদের বাঁচাতে। নরখাদকগুলো ঝাঁপিয়ে পড়ে রমেশের উপর। রমেশের করুণ আর্তনাদে কেঁপে ওঠে সম্পূর্ণ হাসপাতাল। এতদিনের অপেক্ষার পর প্রাপ্ত তরতাজা মনুষ্য শরীরটাকে মন দিয়ে ভক্ষণ করতে থাকে নরখাদকগুলো। হাঁপাতে হাঁপাতে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে রমেশ। খুব হালকা বোধ হচ্ছে নিজেকে। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ হলো। একটা মৃদু মন্দ ঠান্ডা বাতাস স্নিগ্ধ করে তুলেছে পরিবেশটাকে। হাসপাতালের ভাঙা জানলা দিয়ে নেমে আসে রমেশ। রমেশ যখন ফিমেল ওয়ার্ডে পৌঁছয় তখন সবে মাত্র পূজার জ্ঞান ফিরেছে। আত্মীয়দের ভিড়ের মাঝে একমাত্র পূজাই দেখতে পেয়েছিল ওর প্রেমিককে। ওই ওদের শেষ দেখা। এরপর আর কোনোদিনও সশরীরে রমেশকে দেখতে পায়নি কেউ। তবে পূজা অনেকবার অনুভব করেছে এক বিশেষ অশরীরীর উপস্থিতি। অনেকের মতো রমেশও সেদিন হারিয়ে গিয়েছিল পুরনো হাসপাতালের অন্ধকূপে। 10 বছর পর প্রেতাত্ত্বিক ত্রিলোকনাথ এসেছেন নৈশ অভিযানে। হাসপাতালের ইতিহাস বর্ণনা করছিলেন ক্যামেরার সামনে। হঠাৎ ধপ করে একটা শব্দ হয়। সজাগ হয়ে ওঠেন তিলকনাথ। দীর্ঘক্ষণের তল্লাশির পর উপর থেকে উদ্ধার হয় কাপড়ে মোড়া একদলা তাজা মাংসপিণ্ড। আচমকা হাসপাতালের ভিতর থেকে ভেসে আসে একটি মনুষ্য স্যার, কণ্ঠস্বর। স্যার আমাকে বাঁচান স্যার, স্যার। এ কি? ক্যামেরাম্যান রাহুল কোথায়? কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তাহলে আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে আবারও কোনো হাড়হিম করা ভৌতিক ঘটনাকে নিয়ে। ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন storytimeeraddha.com ইউটিউব চ্যানেল। গল্প শোনার আসল ঠিকানা। শুভরাত্রি।